আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এর আগে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে সকল সাবজেক্টের ক্লাস নিয়েছি, কিছুদিন আগে আমরা যে সাবজেক্টের ক্লাস নিলাম সেটা ছিল হচ্ছে পৃথিবীর উৎপত্তি ও গঠন, এবং তার পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা হলো খাদ্য ও পুষ্টি। আজকে আমরা এই অধ্যায়ের এই খাদ্য ও পুষ্টি এই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখো, খাদ্য ও পুষ্টি বলতে কি বোঝায়। আমরা কিন্তু মানব জাতি বা পৃথিবীর যত রকমের প্রাণী বা উদ্ভিদ আছে, অর্থাৎ এক কথায় যারা জীব, তাদের কিন্তু বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু খাদ্যের প্রয়োজন। তার মানে একটা প্রাণী বা একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য সবচেয়ে আগে যে জিনিসটা আসে সেটা হলো খাদ্য। এবং খাদ্যের পরে পুষ্টিটা আসলে কি? আসলে একটা খাদ্য আমরা গ্রহণ করছি, তারপরে ওই খাদ্য থেকে কিছু উপাদান আমাদের দেহের মধ্যে যাচ্ছে, যার ফলে আমরা কিন্তু সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারছি। এটাকে বলা হয় হচ্ছে পুষ্টি। তার মানে পুরো একটা খাদ্য যেটাকে আমরা খাচ্ছি বেঁচে থাকার জন্য, এবং এই খাদ্যটা আমাদের দেহের মধ্যে দিয়ে যার যোগান দিচ্ছে সেটাকে মূলত বলা হয় হচ্ছে পুষ্টি। তো আজকের অধ্যায়ে আমরা মূলত খাদ্য এবং পুষ্টি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাস মোটামুটি একটা স্টার্ট শুরু করা যাক। দেখো প্রথমে কি লেখা হয়েছে একটু যদি আমরা আলোচনা করি সংক্ষেপে। দেখো প্রথমে কিছু কথা এখানে তারা বলেছে, সেইটা হলো যে আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকারের খাদ্যবস্তু দেখতে পাই। এটা তো তোমরা অবশ্যই দেখবে যে আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকারের খাদ্যবস্তু দেখতে পাই। যেরকম ধরো, তোমরা উদাহরণ ধরো, মাছ মাংস এটা এক প্রকারের খাদ্যবস্তু। তারপর হচ্ছে ভাত, এটা এক প্রকারের খাদ্যবস্তু। এছাড়াও রয়েছে ডিম, তারপর মসুর ডাল, এই টাইপের এগুলো আলাদা ধরনের কিন্তু খাদ্যবস্তু। তার মানে আমরা পৃথিবীতে বিভিন্ন টাইপের কিন্তু খাদ্যবস্তু দেখতে পাই। এর মধ্যে রয়েছে ফাস্ট ফুড, নর্মাল খাবার যেগুলো আমরা বাসায় খাই সেই খাবার, বাসার বাইরে খাই সেই রকমের খাবার। তাহলে বিভিন্ন প্রকারের খাবার কিন্তু রয়েছে। সো এই খাদ্য বস্তুগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। তার মানে খাদ্য বস্তুকেও কিন্তু প্রধানত দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। এখন এই দুইটি ভাগ কি কি দেখো, যথা অজৈব এবং হচ্ছে জৈব বস্তু। তার মানে একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে কি বোঝানো হয়েছে। এখানে কিন্তু খাদ্য বস্তুকে টোটাল দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এবং এই দুইটি ভাগ হলো, একটা হলো অজৈব বস্তু এবং আরেকটা হলো জৈব বস্তু। বুঝতে পারলে? তাহলে অজৈব বস্তু এবং জৈব বস্তু তোমরা তোমাদের বইয়ে এটা মার্ক করে নেবে। দেখো, শর্করা, প্রোটিন, চর্বি বা স্নেহ ইত্যাদি আমরা জীব থেকে পাই। শর্করা, প্রোটিন বা চর্বি বা স্নেহ এই জাতীয় খাবারগুলো আমরা কোথা থেকে পাই? আমরা অবশ্যই জীব থেকে পাই। তো এরপর দেখো, এগুলো জৈব বস্তু। তার মানে যে সকল খাবার আমরা জীব থেকে পাই সেগুলোকে বলা হয় জৈব বস্তু। ঠিক একইভাবে দেখো, এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। খাদ্য ও পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। আর পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে দেহের গ্রহণ উপযোগী করে। তার মানে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে পুষ্টি বলতে আসলে কি বোঝায়। পুষ্টি বলতে বোঝায়, পুষ্টি হলো প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহের গ্রহণ উপযোগী হয়। এবং এই অধ্যায়ে আমরা খাদ্য এবং পুষ্টির বিশেষ সম্পর্কে জানতে পারবো। তার মানে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পুষ্টি বলতে আসলে কি বোঝায়। তো এই জিনিসটা অবশ্যই মার্ক করে মুখস্থ করবে যে এটা একটা জটিল প্রক্রিয়া যার মাধ্যমে দেহের জটিল খাদ্যগুলোকে ভেঙে সরল উপাদান তৈরি করে এবং দেহের গ্রহণ উপযোগী তৈরি করে। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো নিচে কিছু খাদ্য বস্তুর কথা একটা টেবিল দেখানো হয়েছে, এবং এই টেবিলে কিছু খাদ্য বস্তু দেখানো হয়েছে। যেমন এইটা দেখতে পাচ্ছ হচ্ছে মাংস, তারপর এখানে মাছ আছে, এইটা ভাত আছে, তারপর এখানে হচ্ছে মাছ আছে, এখানে ডিম আছে। এই টাইপের বিভিন্ন তরকারি, ফলমূল, এই টাইপের খাদ্য বস্তুগুলোকে দেখানো হয়েছে। সো তোমরা এখান থেকে খাদ্য বস্তুগুলোকে দেখে নেবে। এবং তারপরে আমরা যদি আরো একটু স্ক্রল করে নিচে আসি, দেখো কি লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই অধ্যায় শেষে আমরা মূলত কি কি সম্পর্কে জানতে পারবো, এই বিষয়গুলো লেখা হয়েছে। এই অধ্যায় শেষে কিন্তু আমরা দেখো কয়টা বিষয় সম্পর্কে এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো। সেটা হলো, প্রথমত খাদ্য পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, খাদ্য এবং হচ্ছে পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, এটা 1 নম্বর। 2 নম্বর হলো বিভিন্ন প্রকারের খাদ্য উপাদানের কাজ বর্ণনা করতে পারবো, এবং 3 নম্বর হলো সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এই অধ্যায়ে শিখবো। তো চলো স্টেপ বাই স্টেপ শেখা যাক। প্রথমে দেখো, খাদ্য এবং পুষ্টি। একটু আগে যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম ওইটারই বিস্তারিত ভাবে এখানে দেওয়া হয়েছে যে খাদ্য ও পুষ্টি বলতে আসলে কি বোঝায়। তো দেখো, খাদ্য কি? খাদ্য হলো হাঁটাচলা, বাগানে কাজ করা, কুয়া থেকে পানি তোলা এবং কাঠ কাটা, মাছ ধরা, সাঁতার কাটা বা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার পরে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি। এটা তো অবশ্যই, আমরা যত কাজ করব, মানুষ জাতি বা যে কোনো প্রাণী দেখবে যত তারা কাজ করে তত কিন্তু তারা সহজে ক্লান্ত হয়ে পড়ে। তো ক্লান্ত হয়ে পড়ার পরে দেখো যে এবং আমাদের ক্ষুধা পায়। আমরা যত বেশি ক্লান্ত হব তত বেশি কিন্তু আমাদের ক্ষুধা পায়। কারণ আমাদের দেহে ওই পরিমাণে এনার্জি তখন থাকে না, এনার্জিটা লস হয়ে যায়। আমরা যখন একটা কাজ করি তখন আমাদের শরীর থেকে এনার্জি বার্ন হয় এবং এনার্জিটা মানে ঝরে পড়ে যায়। তো তখন আমাদের কিন্তু ক্ষুধা লাগে, এবং তখন আমাদের নতুন ভাবে দেহকে এনার্জি দেওয়ার প্রয়োজন হয়। তখন আমরা কি করি দেখো, আমরা তখন কি করি, আমরা কিন্তু তখন খাবার খাই। আর খাবার খাওয়ার পর আমাদের কি রকম বোধ করি? অবশ্যই শক্তি ফিরে পাই, এবং খাদ্য আমাদের শক্তি দেয় এবং কাজ করার ক্ষমতা যোগায়। তার মানে যদি একটু সংক্ষেপে আমরা বলতে চাই যে খাদ্য আসলে কি করে, খাদ্য মূলত যে কাজটা করে সেটা হচ্ছে খাদ্য আমাদের শক্তি দেয় এবং কাজ করার ক্ষমতা যোগায়। ঠিক আছে, এই বিষয়টা তোমরা ভালো করে দেখে নেবে। তো এরপরে দেখো, মানবদেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্য, দেখো মানবদেহের গঠন বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য কিন্তু প্রয়োজন। দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত করে দেহকে সুস্থ এবং কাজের উপযোগী করে রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই কিন্তু হচ্ছে খাদ্য বস্তু। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এরপর দেখো, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পুষ্টি কি।
দেখো খাদ্যর পাশাপাশি আরো একটা জিনিস আমাদের মাঝে চলে আসে, সেটা হলো পুষ্টি। এখন খাদ্য সম্পর্কে তো আমরা পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে পুষ্টি সম্পর্কে বা পুষ্টি কি। তো দেখো আমরা প্রতিদিন কিন্তু আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, মাছ, মাংস, ডিম, সবজি, তরকারি, কাঁচা ফলমূল ইত্যাদি কিন্তু আমরা খেয়ে থাকি। এটা কিন্তু আমাদের প্রতিদিনের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা এটা খাই। তো এই খাবারগুলো কিন্তু সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পুষ্টিগত পরিপাক বা হজম হয়ে দেহ গ্রহণের শোষণ উপযোগী কিন্তু সরল উপাদানে পরিণত হয়। তার মানে আমরা যখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা যখন কোনো খাবার খাচ্ছি তখন কি হয়, ওই খাবারটা আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক হজম হয়, পৌষ্টিকতন্ত্রের মধ্যে পরিপাক বা হজম হয় এবং দেহে গ্রহণের উপযোগী একটা একটা শোষণ উপযোগী সরল উপাদানে কিন্তু পরিণত হয়। এই যে সরল উপাদানে পরিণত হচ্ছে, আমাদের দেহের শোষণ উপযোগী একটা উপাদানে পরিণত হচ্ছে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পুষ্টি, বা এটার মাধ্যমে কিন্তু আমরা পুষ্টিটা পাচ্ছি। তারপরে আরো একটা জিনিস দেখো, সেটা কি, যে রক্তের মাধ্যমে জীবকোষ এই সরল উপাদানগুলোকে শোষণ করে নেয়। ঠিক আছে, এই যে আমাদের দেহের মধ্যে খাদ্যকে আমরা মূলত আমাদের কোষ কিসের মাধ্যমে শোষণ করে, অবশ্যই রক্তের মাধ্যমে শোষণ করে থাকে। ঠিক আছে, রক্তের মাধ্যমে শোষণ করে থাকে। তো এরপর দেখো যে এই পরিশোষিত দেহকোষ জমাকৃত খাদ্য উপাদানে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি বাড়াতে কিন্তু সহযোগিতা করে। ঠিক আছে, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সহযোগিতা করে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর দেখো এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে পুষ্টি। ঠিক আছে, তার মানে এখানে যে বিষয়টা আলোচনা করলাম, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কি বলা হয়, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে পুষ্টি, বা পুষ্টির প্রক্রিয়াটা বলা হয়। ঠিক আছে, তো খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে, কাজ করার শক্তি যোগায়। আমাদের দেহে খাদ্যের নানা রকমের কাজ রয়েছে। ঠিক আছে, যেমন তাপ উৎপাদন, দেহে ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন, এই বিষয়গুলো কিন্তু সাধারণত ভাবে খাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তো এরপর দেখো পার্ট 2, খাদ্যের প্রকারভেদ। খাদ্যের প্রকারভেদটা মূলত কি, একটু ভালো করে খেয়াল করো। দেখো দেখো এখানে কি দেখানো হয়েছে, সেটা হলো মৌসুটি আমড়া, পেয়ারা, কামরাঙ্গা খেতে আমরা পছন্দ করে হচ্ছে রবিনের পছন্দ। এখানে রবিন নামের একটা ছেলেকে উদাহরণ দেওয়া হয়েছে, যে সে মৌসুটি আমড়া, পেয়ারা, কামরাঙ্গা ইত্যাদি খেতে কিন্তু সে কি করে, পছন্দ করে। তো দেখো মিষ্টি আর তুলির পছন্দ হচ্ছে পাউরুটি, বিস্কিট, চিপস। তারা কিন্তু কি খায়, পাউরুটি, বিস্কিট, চিপস খায়। তার মানে তারা ফাস্টফুড জাতীয় এক প্রকারের খাবার খাচ্ছে, বেকারি জাতীয় খাবার খাচ্ছে। অন্যদিকে রবিন কি খাবার খাচ্ছে, অন্যদিকে রবিন খাচ্ছে কিন্তু মৌসুটি আমড়া, পেয়ারা, কামরাঙ্গা। তার মানে এ কিন্তু স্বাস্থ্যবান একটা ফলমূল বা সাধারণতভাবে প্রাকৃতিক খাবার কিন্তু সে খেতে পছন্দ করছে। তো দেখো এই খাবারগুলো কি হয়, এই খাবারগুলো ভিন্ন স্বাদ এবং গুণাগুণের দিক থেকেও কিন্তু আলাদা। স্বাদ এবং গুণাগুণ বিচারে খাদ্যকে 3টি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম যে খাদ্যটার কথা আমরা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শর্করা। 2 নম্বরে যেটার কথা বলবো সেটা হলো প্রোটিন বা আমিষ, এবং 3 নম্বরে যেটার কথা বলবো সেটা হলো স্নেহ জাতীয়। ঠিক আছে, তার মানে এই 3টে হচ্ছে প্রধান খাদ্য। প্রথমটা শর্করা, দ্বিতীয়টা হলো প্রোটিন বা আমিষ, এবং 3 নম্বরে যেটা আছে সেটা হলো স্নেহ জাতীয় খাদ্য। তার মানে এই 3 প্রকারের খাদ্য আমাদের কিন্তু দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং কিন্তু শক্তি যোগায়। এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে নিচে দেখানো হয়েছে। এখন কোন খাদ্য কি করে সে বিষয় সম্পর্কে আমরা আর একটু ডিটেলস ভাবে নিচে কিন্তু জানতে পারবো। তো প্রথমে দেখো এখানে কি বলেছে, যে খনিজ লবণ, এছাড়াও কিন্তু আছে খনিজ লবণ, ভিটামিন, পানি, এগুলো আবার 3 প্রকারের খাদ্য উপাদান। খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এগুলো কিন্তু 3 প্রকারের খাদ্য উপাদান। প্রথমে হলো খনিজ লবণ, তারপর আছে ভিটামিন, তারপর আছে কি পানি। তার মানে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, আর এই উপাদানগুলোকে দেহকে রোগমুক্ত এবং সবল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেহকে রোগমুক্ত এবং সবল রাখার জন্য কোন উপাদানগুলো গুরুত্বপূর্ণ, খনিজ লবণ, ভিটামিন, পানি। অবশ্যই এটা তোমরা মনে রাখবে যে খনিজ লবণ, ভিটামিন, পানি এগুলো কিন্তু দেহকে রোগমুক্ত এবং সবল রাখার জন্য গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা একটু শর্করা খাদ্যের বিষয়ে আসি, দেখো শর্করা খাদ্য বলতে আসলে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে। দেখো শর্করাটা আসলে কি, যেসব খাদ্য বা যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। অর্থাৎ নরমালি বা সিম্পলিফাই বলতে গেলে যেসব যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। এখন শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ আসবে তোমাদের পরীক্ষায়, যেমন চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি। কেবলমাত্র উদ্ভিদ উৎস থেকে আমরা শর্করা খাদ্য পেয়ে থাকি। তার মানে কি বলেছে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে কেবলমাত্র আমরা কিন্তু উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ উৎস থেকে কিন্তু আমরা শর্করা খাবার পেয়ে থাকি। অন্যান্য উৎস থেকে কিন্তু আমরা আমিষ বা স্নেহ জাতীয় খাবার পেলেও কেবলমাত্র উদ্ভিদ উৎস থেকে কিন্তু আমরা শর্করা খাদ্য পেয়ে থাকি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রশ্নে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিবে। তো এরপর দেখো কি বলেছে, যে দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাবার বেশি খাই। আয়োডিন দ্রবণ ব্যবহার করে কোনো খাদ্যে শর্করা আছে কিনা তা কিন্তু নির্ণয় করা যায়। এটা একটা পদ্ধতি, আর শর্করা আয়োডিনের দ্রবণের রঙের পরিবর্তন করে। ঠিক আছে, তো এরপর দেখো এখানে কয়েকটা খাদ্যের উদাহরণ দেওয়া হয়েছে, যেখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ আসবে, যে নিচের কোনগুলো হচ্ছে শর্করা। ধরো 4টা খাদ্যের উপাদান দেওয়া হয়েছে, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম আর হচ্ছে ভাত। তো এই মাছ, মাংস, ডিম, ভাতের মধ্যে কোনটা শর্করা? তো এখানে যদি তোমরা ছবি দেখে উদাহরণটা মুখস্থ করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই 4টা অপশনের মধ্যে ভাত হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তার মানে শর্করা জাতীয় খাদ্য কোনগুলো একটু ভালো করে খেয়াল করো। শর্করা জাতীয় খাদ্য হলো ভাত, তারপর হচ্ছে আলু, তারপর হলো গম এবং তারপর হচ্ছে চিনি। এই 4টা খাবার কিন্তু শর্করা জাতীয় খাবার, যেগুলো কিন্তু আমরা সাধারণত ভাবে কোথা থেকে নিয়ে আসি, এই খাবারগুলো কিন্তু আমরা সাধারণত ভাবে নিয়ে আসি হচ্ছে উদ্ভিদ থেকে। তার মানে উদ্ভিদে যে টাইপের খাবারগুলো পাওয়া যায় ওইগুলোই কিন্তু শর্করা জাতীয় খাবার। তো যদি আমরা এরপরে আসি শর্করার কাজ বিষয়ে, দেখো শর্করার কাজ কি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শর্করার কাজ আসলে কি কি? শর্করার কাজ হলো, এখানে 2টা কাজ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ।
সেই বিষয়গুলোর দিকে একটু ভালো করে খেয়াল করে। সেটা হলো ১ নম্বর, শর্করা সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে। তার মানে কি, শর্করা এমন একটা খাদ্য উপাদান যেটা খুব সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপাদন করে। এবং ২ নম্বর যেটা আছে সেটা হলো শর্করায় বিদ্যমান সেলুলোজ যেটা আছে ওইটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। তার মানে এই যে ২ টা উপাদান যে বিষয় সম্পর্কে সুন্দরভাবে উল্লেখ করছে, এটা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। আর লাস্টে কিছু কথা এখানে উল্লেখ করছে, সেই জিনিসগুলো তোমরা দেখে নেবে এবং পাশাপাশি কিছু নতুন শব্দ আছে, সেই শব্দগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। তো এখান থেকে মোটামুটি তোমাদের এই কয়েকটা কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো এরপর আছে প্রোটিন বা আমিষ। তো প্রোটিন বা আমিষ এবং হচ্ছে স্নেহ পদার্থ, এই ২ টা বিষয় কিন্তু আমি সামনের দিন আলোচনা করব। যেহেতু আমি চেষ্টা করছি যে এখন একটা ক্লাসে অতিরিক্ত মানে অনেক বেশি না পড়িয়ে দিয়ে তোমাদেরকে ২ টা বা ৩ টা ক্লাসের মাধ্যমে একটা পুরো অধ্যায় কমপ্লিট করে দেব। তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই ক্লাসগুলো করতে পারবে এবং অল্প অল্প পড়ার মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি এই যে বিষয়টা চালু করতে যাচ্ছি, সুতরাং আজকে এই অধ্যায়টা আমি পুরোটা কমপ্লিট করে দিব না। আজকে তোমাদের পড়া থাকলো হচ্ছে শর্করা পর্যন্ত। তোমাদের কাজ হলো শুধুমাত্র শর্করা জাতীয় যত মানে উদাহরণ আছে, শর্করার যে কাজগুলো আছে, শর্করা খাদ্য বলতে কি বোঝায়, খাদ্য পুষ্টি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত রাখলাম। দেখা হবে এর পরবর্তী এই অধ্যায়ের নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।